আসসালামু আলাইকুম। আজ ২৭ মার্চ ২০২৬ শুক্রবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আসার মতো প্রিলি, লিখিত বা ভাইবা। তো আসুন শুরু করি। প্রথমে দেখি যে হরমুজে আপনার চলতে পারবে বাংলাদেশের জাহাজ। আ আপনার খবরে বলা হচ্ছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ ৬টি দেশের জাহাজ চলাচলের সম্মতি দিয়েছে ইরান। এটা আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী উনি এটা উল্লেখ করেছেন আরকি। তো কিভাবে উনি বলেছেন? উনি বলছেন যে বন্ধু রাষ্ট্র এই এই অর্থাৎ ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উনি উল্লেখ করেছেন আরকি, যে বন্ধু রাষ্ট্র ও বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। তো এটা মোটামুটি খবরটা আমরা জানার পর একটু হরমুজ প্রণালী নিয়ে একটু জানার চেষ্টা করি। যদি প্রশ্ন আসে যে হরমুজ প্রণালী কী বা এখানে কী হয় সেটা নিয়ে বলা যাবে আরকি। দেখেন, হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় কিন্তু এই হরমুজ প্রণালীর মাধ্যমে। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে এই প্রণালী দিয়েই কিন্তু তেল রপ্তানি হয়। এর মাধ্যমে আপনার মধ্যপ্রাচ্য থেকে তেল যায় হচ্ছে এশিয়াতে যায়, ইউরোপে যায়, উত্তর আমেরিকাতে যায় এবং আপনার অন্যান্য জায়গাতেও যায়। হরমুজ প্রণালীর একদিকে আছে হচ্ছে আপনার আরব দেশগুলো, অন্যদিকে রয়েছে, অন্য পাশে রয়েছে আপনার ইরান। আরব দেশ এবং ইরানের মাঝখানে আরকি, মানে দুই পাশে আরকি হরমুজ প্রণালীর দুই পাশে অবস্থিত। আ মানে আরব দেশগুলো এবং অন্য পাশে হচ্ছে ইরান। হরমুজ প্রণালীর সবচেয়ে আপনার একটা সংকীর্ণ স্থান আছে বা অংশ আছে। সেখানে ইরান এবং ওমানের যে দূরত্ব আছে, সে দূরত্ব মাত্র কিন্তু ২১ মাইল। অর্থাৎ ২১ মাইল খুব বেশি না, বেশ মানে এত কম আরকি। সেই জায়গা থেকেও কিন্তু এই জাহাজগুলো পার হয়। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে কিন্তু আপনার জ্বালানি তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী অনেক, মানে যথেষ্ট বা অনেক গভীর আরকি। সুতরাং কোনো জ্বালানি বহনকারী আ জাহাজ সেখান থেকে সহজেই যেতে পারে আরকি। আপনার এবং এই জায়গাটা অবশ্য চওড়া। পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি করা হয় তার ৫ ভাগের ১ ভাগ কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। আর এই প্রণালী দিয়ে প্রতিদিন ১,৯০,০০,০০০ ব্যারেল তেল রপ্তানি হয়। সেখানে কিন্তু এখন ভাটা পড়েছে আরকি। তো দেখা যায় কি পৃথিবীর যে ২০% মানে শতভাগ যে আপনার আ জ্বালানি তেল আছে, সেই তেলে আপনার দেখা যায় যে ২০% ২০% কিন্তু এখানে আপনার এই উম প্রণালী দিয়ে অতিবাহিত হয়। তো সেই জায়গা যখন উম অবরুদ্ধ হয় বা হচ্ছে চাপের মুখে থাকে, তার প্রভাব আসলে সারা বিশ্বে পড়ে। বিশেষ করে আমাদের এশিয়ার দেশ এবং এশিয়ার দেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশ সহ যেগুলো উন্নয়নশীল দেশ আছে, তাদের প্রভাবটা বেশি পড়ে এখানে। আসেন এবার একটু বাংলাদেশের খবরে আসি। আপনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা একটু যা আপনার জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, জাতীয় স্মৃতিসৌধর স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন এবং অনেক জায়গায় এর উচ্চতা আসে। তো উচ্চতা হচ্ছে আপনার ৪৬ মিটার এবং অনেক ক্ষেত্রে প্রশ্ন কিন্তু ৪৬.৫ মিটার এমনও এসেছে এবং এটা ফুট হিসাবে হচ্ছে আপনার ১৫০ ফুট। আর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধন করা হয় ৮২ সালে এবং তারিখ হচ্ছে ১৬ ডিসেম্বর। আপনার জাতীয় স্মৃতিসৌধের পাশে বা প্রাঙ্গণে ১০টি গণকবর আছে। আর এর একটা অপর নাম আছে, অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। আর আমাদের কিছু রীতি আছে, রাষ্ট্রীয় রীতি। তা হচ্ছে যে কোনো বিদেশি বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ যদি সফর করেন, সফরকালে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করা হয়। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় আচারের অন্তর্ভুক্ত। এরপর দেখেন আমরা একটু ইন্টারন্যাশনাল একটা পার্টে আসি। ইন্টারন্যাশনাল একটা পার্ট দেখি। তা হচ্ছে একটা ইয়েমেনের একটা সংবাদ দেখি আপনার। ইরানের পক্ষে সংহতি হচ্ছে হুতির। ইরানের প্রতি সংহতি জানিয়ে গুরুত্বপূর্ণ নৌপথে আঘাত হানতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা।
এই সংগঠনের একজন নেতা গতকাল এ তথ্য জানিয়েছেন। এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক তেল ও অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে। ইরান ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এখন হুতিরা যদি এই সংঘাতের নতুন কোনো ফ্রন্ট উন্মোচন করে, তবে তাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হবে ইয়েমেনের উপকূলের বাব আল মান্দাব প্রণালী। এটি সুয়েজ খালের দিকে জাহাজ চলাচলের নিয়ন্ত্রক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সরু নৌপথ। লেবানন ও ইরানের মিত্ররা ইতিমধ্যেই তেহরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট আঞ্চলিক যুদ্ধে যোগ দিয়েছে। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখনও এ লড়াইয়ে সরাসরি নামেননি। স্পর্শকাতর বিষয়ের কারণে নাম প্রকাশ না করা সত্ত্বে ওই হুতি নেতা বলেছেন যে আমরা সব ধরনের বিকল্প সহ সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। লড়াই শুরুর চূড়ান্ত সময় নির্ধারণের বিষয়টি নেতৃত্বের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন এর মানে যেটা দাঁড়াচ্ছে, আপনার হরমুজ প্রণালী থেকে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রণালীর দিকে যাচ্ছে। আমরা সেটা নিয়ে একটু কথা বলি এখন। দেখেন, বাব আল মান্দাব বা মানদেব যে নামে ডাকা হোক না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রণালী। এটা হচ্ছে আপনার পৃথক করেছে কিন্তু এশিয়া এবং আফ্রিকাকে, এবং আপনার সংযুক্ত করেছে এডেন সাগর ও লোহিত সাগরকে। আপনার এটি সুয়েজ খালের দিকে জাহাজ চলাচলের নিয়ন্ত্রক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরু নৌপথ। সুতরাং এইখান যদি নতুন করে আবার ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু খুব বিপজ্জনক হতে যাচ্ছে। আর এই জন্যই এটাকে বলা হচ্ছে যে আপনার বর্তমান যে সৃষ্ট বৈশ্বিক তেল ও অর্থনৈতিক যে সংকটটা এখনও আছে, এটা আরও কিন্তু ঘনীভূত হতে পারে বা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আসেন এরপরে দেখি হচ্ছে অর্থ বাণিজ্য পাতায় একটা সংবাদ বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমি দেখি, আপনার সংঘাত দীর্ঘায়িত হলে এশিয়ায় মূল্যস্ফীতি বাড়তে পারে। দেখেন, এটা হচ্ছে আপনার এডিবি সতর্কবার্তা। সংবাদটা অনেক বড়। মোটামুটি আমি একটু এডিবি নিয়ে কিছু কথা বলি। এশিয়া উন্নয়ন ব্যাংক বা আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে আপনার এডিবির পূর্ণরূপ। বিশ্বব্যাংকের প্রায় সমরূপ ধাঁচে আপনার উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আপনার এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের আপনার ম্যানিলাতে। ম্যানিলায় কিন্তু আপনার আন্তর্জাতিক যে ধান গবেষণা কেন্দ্র ইরি, সেটা কিন্তু এখানে অবস্থিত। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে আপনার 19 ডিসেম্বর 1966 সাল থেকে। আর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 31টা দেশ। আর বর্তমানে আপনার সদস্য আছে হচ্ছে 67টা দেশ আছে। বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে 1973 সালে, স্বাধীনতার 2 বছর পরেই। ব্যাংকের 3টা টপ তহবিল আছে আর কি। আপনার এশীয় উন্নয়ন তহবিল, বিভিন্ন উদ্দেশ্যে বিশেষ তহবিল, আর কারিগরি আপনার সাহায্য তহবিল। এই হচ্ছে। আর এর যে লক্ষ্য হচ্ছে আপনার ব্যাংকের মূল উদ্দেশ্য এশীয় অঞ্চলে বা এশিয়ান অঞ্চলগুলোতে আপনার সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করা। এখন আসি যে সতর্কবার্তা কি বলা হয়েছে, অর্থাৎ যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে, এটার কি হতে পারে তা হচ্ছে আপনার বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে আপনার প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। এবং কাদের, তা হচ্ছে আপনার এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশ, এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। পাশাপাশি এসব দেশে কিন্তু মূল্যস্ফীতিও বাড়তে পারে। আপনার এরা বলছে যে আপনার কেন প্রভাব ফেলতে পারে, তা হচ্ছে যে কোথায় কোথায় প্রভাব ফেলতে পারে, তা হচ্ছে আপনার জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলা ও বাণিজ্যে বিঘ্ন করতে পারে, দেশে দেশে আর্থিক বাজারে কড়াকড়ি, এবং পর্যটন ও প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে। এখানে বলা হচ্ছে যে আপনার এক্ষেত্রে শুধু তেলের বিষয়টা জড়িত হচ্ছে আপনার উভয় ক্ষেত্রে গ্যাসের দামও কিছুটা বাড়বে। বাংলাদেশ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া নিয়ে বলা হয়েছে যে আপনার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে আপনার মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাড়তে পারে। আমরা কিন্তু এখন 9-এর উপরে চলে গেছে আর কি। আমাদের যে আপনার কি বলে, আমাদের যে বাজেট, সেটা কিন্তু 6.48 বা এই টাইপের আমরা কিন্তু আমাদের আসার কথা, কিন্তু খুব ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাড়তে পারে। এবং এখানে আপনার বলা হয়েছে যে সরকারের কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে সরকারের উচিত বাজারের আপনার অস্থিরতা কমানো, দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষা দেওয়া, এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য শক্তিশালী নীতি গ্রহণ করা।
ওনারা 4টা পরামর্শ দিয়েছেন, নীতিগত পরামর্শ দিয়েছেন। সংস্থাটি বলছে যে জ্বালানির দাম পুরোপুরি নিয়ন্ত্রণ না করে আংশিকভাবে বাজার ভিত্তিক করা উচিত, যাতে সাশ্রয় ও বিকল্প জ্বালানিতে বিনিয়োগ বাড়ে। দরকার হলে নির্দিষ্টভাবে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত খাতে আর্থিক সহায়তা দিতে হবে, তবে তা সীমিত সময়ের জন্য। কেন্দ্রীয় ব্যাংকগুলোর উচিত বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা ও মূল্যস্ফীতির দিকে নজর রাখা, তবে অতিরিক্ত কঠোর নীতি এড়িয়ে চলা উচিত। এডিবি বলেছে আপনার সরকারগুলোকে যেখানে সম্ভব জ্বালানির চাহিদা কমাতে উদ্যোগ নিতে হবে। এর মধ্যে থাকতে হবে আপনার এসি তাপমাত্রা নির্ধারণ করতে হবে, একটা অপ্রয়োজনীয় আলো কমাতে হবে, বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, বাসা থেকে কাজ বা সময় ভাগ করে অফিস চালু করা, এছাড়া গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া এবং নগর এলাকায় ছুটির দিনে গাড়িমুক্ত দিন চালুর মতো পদক্ষেপ নেওয়া। এই অনেকগুলো পরামর্শ দিয়েছে আর কি। তো এভাবে হলে আর কি মূল্যস্ফীতি বা আমাদের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আমরাও ঝুঁকির মধ্যে, খুবই ঝুঁকির মধ্যে, সেটা আসলে এড়িয়ে চলা সম্ভব আর কি। অর্থাৎ সংবাদ বলা হচ্ছে সংবাদটা হচ্ছে সংঘাত দীর্ঘায়িত হলে এশিয়ায় মূল্যস্ফীতি বাড়তে পারে। এটা আমার জন্য খুবই অশনি সংকেত। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।